আজকে আমি শোনাবো দুই বাংলার 100 হাসির গল্প থেকে কামাক্ষী প্রসাদ চট্টোপাধ্যায়ের লেখা পেন্টুলুন প্যালারাম ও বাচ্চুর গল্প। চাকরি পেতে হলে আগে যেমন দরখাস্ত পেশ করতে হয়, ইন্টারভিউ দিতে গেলে তেমনি আগে থেকে হয় পেন্টুলুন বানিয়ে রাখতে। প্যালারাম প্রায় 700 দরখাস্ত পাঠাবার পর হঠাৎ একদিন সকালে নানা রকম ছাপমার একটা ইন্টারভিউয়ের চিঠি পেয়ে গেল। বরাত্তর সন্দেহ নেই, কপালে থাকলে চাকরি হবে, চাকরি হওয়া না হওয়া তো ভগবানের হাত। তার মনে হলো ইন্টারভিউ পাওয়াটাই আসল। ইন্টারভিউ পাওয়াও যা, সিল্ড খেলার ফাইনালে ওঠাও তাই। 17 দিন পর ইন্টারভিউ। এখন থেকেই তোড়জোড় আরম্ভ করা দরকার। স্যুট পরতে হবে ওই দিন, বেশ মানানসই আর জুৎসুই একটা স্যুট পেলে তাকে আর রাখে কে। 2 বছর আগে পুজোর সময় পিসিমা সিল্কের যে কোটটা দিয়েছিলেন সেটা তো বেশ ভালোই আছে। পঞ্চুর ছোট কাকার কাছ থেকে একটা নেকটাই ধার পাওয়া যাবে নিশ্চয়ই। সাদা শার্ট তো রয়েছেই, 1 টাকা পাঁচিকে খরচ করে একজোড়া মোজা কেনাও কঠিন হবে না। কালো ডার্বি জুতোটা একটু সরিয়ে কয়েকদিন কালি লাগালেই ঠিক হয়ে যাবে। শুধু ভাবনা হলো পেন্টুলুনের। পেন্টুলুন তার নেই, আর সবই আছে, অর্থাৎ শরীরের উপর আর তার নিচের দিকের জন্য ভাবনা নয়, ভাবনাটা শরীরের মধ্যম ভাগ নিয়ে। বাস্তবিক শরীরের এই মধ্যম ভাগ নিয়েই যত ভাবনা। শুদ্ধ ভাষায় যাকে বলে জঠর, চলতিতে পেট। এই পেট চালাবার জন্যই দরখাস্ত লেখা, চাকরির জন্য খোসামত করা। পেটের জন্যই সব গোলমাল, পেট নিয়েই যত গোলযোগ। আপাতত পেট চালাবার জন্য পেন্টুলুনের কি হদিশ হয় ভাবতে ভাবতে বেচারা প্যালারাম অত্যন্ত বিষণ্ণ হয়ে পড়ল। তারপর প্যালারামের মনে পড়ল বাচ্চুকে, তার ছেলেবেলার বন্ধু বাচ্চু। সব বিষয়ে সে তুখোড়, যে কোনো কাজ হাসিল করতে সিদ্ধহস্ত, বুদ্ধি দিতে একেবারে সিদ্ধদাতা গণেশ। অন্তত চেহারাটা তার যে গণেশের মতোই তাতে সন্দেহ নেই, শুধু একটা চলনসই মতো গুড়েরই যা অভাব। তার পাশে নিজেকে প্যালারামের মনে হয় নিতান্তই তুচ্ছ একটা ইঁদুর বিশেষ, ওই নেংটি ইঁদুর জাতীয় কিছু একটা। প্যালারামের পেন্টুলুন সমস্যার কথা শুনে বাচ্চু বলল, ছো, এটা আবার একটা ভাবনার কথা হলো নাকি? চল তোকে বিমানদের বাড়ি নিয়ে যাই, বিমানের ছোট মামা সবে বিলেত থেকে ফিরেছে। উৎসাহিত হয়ে প্যালারাম বাচ্চুকে প্রায় জড়িয়ে ধরলো। রাস্তায় নেমে খানিক দূর হাঁটতে না হাঁটতেই বাচ্চুর একটু ক্ষুধার উদ্রেক হলো। রাস্তার পাশের একটা ডালমুটের দোকানের সামনে দাঁড়িয়ে সে বলল, উফ, কি খিদেটাই না পেয়েছে রে প্যালা, তোর জন্য তাড়াহুড়োয় কিছু তো খেয়েই বেরোতে পারিনি। কেন কেন কোয়ার্টার্সের ডালমুট? হ্যাঁ হে দোকানদার, কোয়ার্টার্সেরই দাও, বাদাম টাদাম সবকিছু মিশিয়ে, বুঝলে না? হ্যাঁ হ্যাঁ, ঝাল খুব ভালো করে মাখিয়ে দিও। 12 আনা? এই প্যালা 12 আনা দিয়ে দে তো। কি খিদেটাই পেয়েছে। একটা প্যান্টুলুন করাতে গেলে তার কত খরচ। আজকালকার বাজারে 15-20 টাকা বেরিয়ে যাওয়া মোটেই বিচিত্র নয়। না, এই আচমকা 12 আনা খরচ হয়ে যাওয়ায় প্যালারাম সত্যি কিছু মনে করেনি। তাছাড়া বাচ্চু তার ছেলেবেলার বন্ধু, আর ছেলেবেলার বন্ধুকে একদিন কি 12 আনার ডালমুট খাওয়াতে নেই? কুড়মুড় করে ডালমুট চিবোতে চিবোতে নাদুস নুদুস করে বাচ্চু হাঁটতে লাগলো, সঙ্গে প্যালারাম। হ্যাঁ রে, বিমানের ছোট মামাকে দেখতে কিরকম রে? প্যালারাম প্রশ্ন করলো। মুখটা হাঁ করে এক মুঠো ডালমুট সেই গহ্বরে নিক্ষেপ করে বাচ্চু অত্যন্ত পরিতৃপ্তির সঙ্গে কুড়মুড় শব্দ করে উঠল। খানিক বাদে মুখটা যখন প্রায় ফাঁকা হয়ে এলো, বলল, গ্র্যান্ড বানিয়েছে রে, একেবারে টাটকা। হ্যাঁ, কি বলছিলি? বিমানের ছোট মামাকে কিরকম? ও হ্যাঁ হ্যাঁ, কিরকম দেখতে বলে বাচ্চু আবার হাঁ করে আরেক মুঠো ডালমুট মুখের মধ্যে ছুঁড়ে দিল। তারপর কুড়মুড় শব্দের ফাঁকে ফাঁকে বলল, এই আর কি, ছোট মামাদের যেরকম দেখতে হয়, বুঝলি না? না, গ্র্যান্ড বানিয়েছে রে, একটু চেখে দেখবি না? না না, অতটা নিস না, তুই আবার যা পেট রোগা।
কি করতে কি হয়ে যায় বুঝলি না, শেষ পর্যন্ত হয়তো ইন্টারভিউটাই দেওয়া হলো না। প্যালারাম যে পেট রোকা তা প্যালারাম জানে। এক মুঠো ডালমুট খেলে যে ইন্টারভিউ দেওয়া নাও হতে পারে, আগে সে কথা ভালো করে ভেবে দেখেনি। তাই বিষণ্ণ মুখে হাতের ডালমুট বাচ্চুর ঠোঙায় রেখে সে প্রশ্ন করলো, বিমানের ছোট মামাকে কিরকম দেখতে, মানে হাইট টাইট, ওয়েস্ট বয়স টয়স গুলো জানতে চাইছিলাম আর কি। ততক্ষণে বাচ্চুর ডালমুটের ঠোঙাটা শেষ হয়ে গেছে। সেটাকে পাকিয়ে একটা বলের মতো সে ফুটপাতে ছুঁড়ে ফেললো, তারপর শুট করলো। তারপর বিরক্ত হয়ে বলল, আমি দর্জি নাকি? মানুষকে মাপা আমার তো ব্যবসা নয়। কোথায় কে বিমান, কোথায় তার মামা, আর আমি কানে পেন্সিল গুজে গজ ফিতে দিয়ে মাপতে ছুটেছি? বাস্তবিক পেলা, এরকম বুদ্ধি হলে কোন ইন্টারভিউতে তুই তুলবি বলতো? নিজের বুদ্ধিহীনতায় বাস্তবিক প্যালারাম অত্যন্ত লজ্জিত ও কিন্তুমিন্তু হয়ে পড়ল। তাই যখন বাচ্চু পার্কের গেটের কাছে ঘুগনিওয়ালাটার সামনে দাঁড়িয়ে 4 আনার ঘুগনি কিনে বলল, এই পেলা, 4 আনা দিয়ে দে তো। প্যালারাম তখন কৃতার্থ বোধ না করে পারল না। অর্ধেকটা ঘুগনি শেষ করে বাচ্চুর বোধ হয় প্যালারামের উপর কিছুটা দয়া হলো। বলল, না, বাস্তবিক খিদে পেয়েছিল রে, আগে বুঝতে পারিনি। হ্যাঁ, বিমানের মামা সম্বন্ধে আর কি কি যেন জানতে চাইছিলি? বলে আবার ঘুগনির শালপাতায় মুখ ডোবালো। উৎসাহিত হয়ে প্যালারাম বলল, মানে তার বয়স টয়স গুলো। বাচ্চু শালপাতাটা চেটে পুটে ফেলে দিল। তারপর পকেট থেকে একটা কুটকুটে নোংরা নস্যির দাগ ধরা রুমাল বার করে মুখটা মুছে সেই বিরক্ত বিরক্ত গলায় বলল, বিমানের ছোট মামা যখন জন্মেছিল আমাকে তো তার নাড়ি কাটতে ডাকেনি যে তার ঠিকুচি কুষ্টি জানবো। আর সেও তো আমার এমন কোনো নিকট আত্মীয় নয় যে তার জন্মানোর গ্রহ নক্ষত্র লগ্ন সব খাতায় টুকে রাখবো। সে যদি অশ্লেষা বা মগায় জন্মায় তো আমার কি, তোরই বাকি। বাস্তবিক পেলা, তোকে দিয়ে যে কি করে ইন্টারভিউতে তুই যে কি করবি। বলতে বলতে সে এক চিনেমাদামালার কাছে দাঁড়িয়ে বলল, দাও তো হে 6 আনার। হ্যাঁ হ্যাঁ, বেশ গরম আর তাজা তাজা। পেলাকে এবার আর কিছু বলতে হলো না, আগে থেকেই সে 6 আনা বের করে রেখেছিল। চিনেবাদামের ঠোঙাটা বাচ্চু নিতেই প্যালারাম 6 আনা পয়সা গুনে গুনে লোকটার হাতে গুজে দিল। বাচ্চু সম্ভবত প্যালারামের বুদ্ধির এই দ্রুত উন্নতি দেখে খুশি হয়ে বলল, এই চিনেবাদাম জানিস ভারী উপকারী জিনিস, এত রকম ভিটামিন এতে আছে। আর আজকাল তো সবই ভেজাল দেওয়া খাবার, শরীর টিকবে কি করে? তাই যখনই রাস্তায় বেরোই তখনই আমি চিনেবাদাম। কথাটা শেষ না করে বাচ্চু সউৎসাহে চিনেবাদামের খোসা ছাড়াতে লাগলো। কথা চালু রাখার জন্য প্যালারাম বললে, বিমানের ছোট মামা শুনেছি লোকটা খুব ভালো। ভালো না ছাই? উত্তেজিত গলায় বাচ্চু বলল, একেবারে ছাই। সেদিন আমি বিমানদের বাড়ির রকে বসে আড্ডা দিচ্ছি, সন্ধে হয়ে এসেছে, এমন সময় এক কুলপিওয়ালা হেঁকে যাচ্ছিল। বিমানকে বললাম, খাওয়া না রে একটা মালাই। বিমান কিনতে যাচ্ছিল, এমন সময় কি বলবো, পেছন থেকে কে যেন কানটায় ছো মারলো। আর সে কি গালাগালি, রাস্কেল, স্টুপিড, ইডিয়েট, একেবারে সব খাস বিলিতি বুলি। ফিরে দেখি কাকে আর দেখবো, সেই বিমানের বিলেত ফেরত ছোট মামা। বলে কিনা কুলপি খেলে টাইফয়েড হবে। এই কানটায় এখনো ব্যথা আছে রে, কুলপি খেলে নাকি টাইফয়েড হয়। বিমানে ছোট মামার মুন্ডু হয়, শুনেছি সেরকম সব কথা। মুখটা মেরে গেছে রে, একটু আইসক্রিম হলে। এই 32.5 ভাজা, এই যে এইদিকে, হ্যাঁ হ্যাঁ 12 আনারই দাও। প্যালারাম এবার একটু ভয় পেল, বলল, ভাই বাচ্চু, প্রথমে 12 আনার ডালমুট, তারপর 4 আনার ঘুগনি, তারপর 6 আনার চিনেবাদাম, আবার তার উপর 12 আনার 32.5 ভাজা। এটা কি ভালো হচ্ছে? মানে তোর ভালোর জন্যই বলছি, কাগজে তো দেখেছিস কত লোক রোজ কলেরায় মরছে। আহ, তুইও যেমন। অত্যন্ত বিরক্ত হয়ে বাচ্চু বলল, তুইও যেমন গাধা, নইলে খবরের কাগজের খবর বিশ্বাস করিস? ওসব প্রোপোগান্ডা, ক্যাপিটালিস্টদের প্রোপোগান্ডা। দে 12 আনা দিয়ে দে। আবার হাঁটা শুরু করে প্যালারাম একটু বিস্মিত হয়ে প্রশ্ন করলো,
মানে কলেরার সঙ্গে ক্যাপিটালিস্টদের প্রোপাগান্ডার আবার সম্পর্ক কোথায়? খাবার যতক্ষণ শেষ না হয় ততক্ষণ বাচ্চুর মেজাজ বেশ ভালো থাকে, তাই বেশ সহৃদয়তার সঙ্গে সে একটা ছোটখাটো বক্তৃতা দিয়ে ফেলল। কলেরা না ছাই, ছাই সমস্তটাই একটা মস্ত প্রোপাগান্ডা। প্রোপাগান্ডা নয়, খবরের কাগজগুলো কাদের? ক্যাপিটালিস্টদের। ক্যাপিটালিস্টরা কি চায়? যাতে ওয়ার্কিং ক্লাস জোরালো হয়ে উঠতে না পারে। এই মুটে মজুর, এই কিষান মজদুর, এই চিনেমাদামওয়ালা 32.5 ভাজাওয়ালার দল যাতে না মাথা তুলতে পারে, সেই জন্যই দিনের পর দিন মাসের পর মাস তারা প্রচার করে চলেছে কলকাতায় কলেরা হচ্ছে। এই সব খাবার খেয়ে নাকি লোক মরছে। মরছে না হাতি। মরলে আমি তো কবে মরে ভূত হয়ে যেতাম। এইরকম হাতির মতো আমার স্বাস্থ্য হতো বুঝি, তবেই বোঝ। বাচ্চুর যুক্তির সারবত্তা এবং তার আত্মসমালোচনায় প্যালারাম মুগ্ধ না হয়ে পারল না। ইন্টারভিউতে যদি একবার কোনো রকমে কলকাতায় কলেরার প্রশ্নটা তাকে কেউ করে, তবে সে দেখিয়ে দেবে। বাচ্চু তখনও তার জ্বালাময়ী বক্তৃতা শেষ করেনি। কলেরা, কলেরা শুনলেই আমার মাথায় রক্ত চড়ে যায়। এইরকম মিথ্যে কথা কেউ কখনো শুনেছে? ঘুগনি খেলে কলেরা, কুলপি খেলে টাইফয়েড, চিনেবাদাম খেলে নিউমোনিয়া, 32.5 ভাজা খেলে টিবি। এসবের ঘোরতর প্রতিবাদ করা উচিত। ক্যাপিটালিস্টদের এইসব বুজরুকি ফাঁস করে দেওয়ার জন্য তোর আমার সমস্ত ভারতবাসী, সমস্ত স্বাধীন মানুষের ঘোরতর আন্দোলন শুরু করা দরকার। পার্কে পার্কে মিটিং, পথে পথে মিছিল, অ্যাসেম্বলিতে প্রতিবাদ, দেওয়ালে দেওয়ালে পোস্টার। পেলা, ওই ফুটপাতে চল। বলে তার হাত ধরে টানতে টানতে বাচ্চু তাকে অন্য দিকের ফুটপাতে নিয়ে গেল এবং প্যালারাম সমস্ত ব্যাপারটা সম্যক উপলব্ধি করবার আগেই যে লোকটা ছোট ছোট ফোলা ফোলা একরাশ কচুরির মতো জিনিস নিয়ে বসেছিল তার সামনে উবু হয়ে বসে বলল, দাও তো হে ফুচকা। লোকটা এক একটার ফুচকার পেট ছেদা করে পাশের ময়লার হাড়ি থেকে তেঁতুল গোলা জল তার ভেতর ঢেলে বাচ্চুর হাতে দেয়, আর অম্লান বদনে নিজের মুখের মধ্যে সেটা চালান করে দিয়ে বাচ্চু আবার হাত বাড়ায়। প্যালারাম গুনতে লাগলো, 1, 2, 11, 12, 13, 27, 43, 52, 63। হ্যাঁ, 63তে এসে বাচ্চু থামলো। তারপর দাঁড়িয়ে উঠে সেই নস্যির দাগ ধরা কুটকুটে রুমালটা বার করে মুখ মুছতে মুছতে হেসে সেই লোকটাকে বলল, বুঝলে হে, তোমার সবকটা ফুচকাই আমি শেষ করে দিতে পারতাম, কিন্তু শেষ করলে অন্য লোকেরা খাবে কি? আমি তো ক্যাপিটালিস্ট নই। তাই কত হয়েছে? 2 রুপিয়া 2 পয়সা। দিয়ে দে পেলা, 2 টাকা 2 পয়সা দিয়ে দে। পয়সা দিয়ে হাঁটতে শুরু করে ধরা ধরা গলায় প্যালারাম বলল, ভাই বাচ্চু, বিমানদের বাড়িটা আর কত দূর? তার কথায় কান না দিয়ে বাচ্চু বললে, জানিস এই ফুচকা তৈরি করা একটা ফাইন আর্ট, বুঝেছিস? তুই যতই কেন না MBA পাস করিস, যতই কেন না স্যুট পরে ইন্টারভিউ দিস, যত বড়ই চাকরি না তুই করিস, এরকম ফুচকা তুই জীবনে তৈরি করতে পারবি না। এ বিষয়ে বাচ্চুর মতো প্যালারামেরও কোনো সন্দেহ নেই। শুধু ক্ষীণ কণ্ঠে সে আবার প্রশ্ন করলো, বিমানদের বাড়ি পৌঁছতে আর কত দেরি? জানিস কতদিন আমি বাড়িতে এরকম ফুচকা তৈরি করতে চেষ্টা করেছি। আমার ছোট কুড়ি, সেও আমার মতো ঘুগনি দানা ফুচকা আলু কাবলির ভক্ত, সেও কত চেষ্টা করেছে, কিন্তু কিসে আর কিসে, এদের রান্নার ধারে কাছে আমরা ঘেঁষতে পারিনি কখনো। এই ফুচকা কিংবা 32.5 ভাজা কিংবা ঘুগনি দানা বানানো, এটা যে কত বড় একটা আর্ট যদি জানতিস। এই আর্টকে বাঁচিয়ে রাখা আমাদের সবাইকার কর্তব্য, এটা আমাদের জাতীয় কর্তব্য, বুঝেছিস? প্যালারামের আর ভালো লাগছিল না, কিন্তু পেন্টুলুন ধার করতে গেলে নিজের ভালো লাগা না লাগাটা নিতান্তই অবান্তর। তাই সে আবার সন্তর্পণে জিজ্ঞেস করলো, বিমানদের বাড়িটা আর কত দূরে রে? জানিস ওই ফুচকার মধ্যে যে জল দেয় তার মতো হজমি জল কোনো 64 টাকা ফিওয়ালা ডাক্তারের বানাতে পারে না। তুই যা কিছু খা না কেন, যত খুশি খা না, তুই ওই জল একটু খেলেই সমস্ত হজম হয়ে যায়।
অল্পক্ষণের মধ্যেই হজম হয়ে যাবে, একটু পরেই দেখবি পেটের ভেতরটা চোঁচো করছে। আমার তো করতে শুরু করে দিয়েছে, তোর করেনি? বলে অত্যন্ত খুশি খুশি মুখ নিয়ে প্যালারামের দিকে সে চাইল। প্যালারাম একবার ঢোক গিলল, তারপর বলল, আমি তো কিছুই খাইনি, ফুচকাও না, তার জলও না। ও হ্যাঁ হ্যাঁ, তুই আবার যা পেট রোগা, আমার তো মনেই ছিল না। বলে বাচ্চু থামলো। তারপর একটু ভেবে বলল, বিমলদের বাড়ি কত দূরে জিজ্ঞেস করছিলি না? আর বেশি দূরে নয়, ওই যে মোড়টা দেখছিস ওইখানে ডাইনে বেঁকতে হবে, সেখান থেকে মিনিট 10 হাঁটলে জগুয়ার ফুলুরির দোকান। কি গ্র্যান্ড গন্ধ ছাড়ে কি বলবো, একটা বড় কড়াইতে তেল ফুটছে আর মস্ত বড় একটা ঝাঁঝরি দিয়ে জগুয়া ফুলুরি আর পেঁয়াজ বড়া ভেজে পাশের ঝুড়িটায় ফেলছে। কি তার রং, ঠিক যেন সোনার আভা বেরোচ্ছে রে। আলুর চপও সে ভাজে, কদিন আগে পল্টুও খাইয়েছিল। কি বলবো বেলা, এখনো যেন জিভে লেগে আছে। কিন্তু সেখানে আমরা দাঁড়াবো না। বলে নাটকীয় ভঙ্গিতে বাচ্চু থামলো। প্যালা এতক্ষণ দম বন্ধ করে শুনছিল। বাচ্চুর সংকল্প শুনে সে ফোঁস করে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। না, সেখানে আমরা দাঁড়াবো না। মাথা নেড়ে একেবারে নির্মম কণ্ঠে বাচ্চু বলল, কিছুতেই সেখানে আমরা দাঁড়াবো না। যতই কেন ফুলুরির গন্ধ নাকে ভেসে আসুক, যতই কেন না জগুয়া দাদাবাবু দাদাবাবু বলে ডাকুক, কিছুতেই দাঁড়াবো না। জগুয়া আমার কাছে 8.5 টাকা পায়, এই যখন একলা খেয়েছি তখন তুই তার জন্য 8.5 টাকা দিতে যাবি কেন? আমারও তোকে বলা ভালো দেখায় না, আর তোর তো এখন চাকরিও হয়নি, আমার জন্য তোর হঠাৎ 8.5 টাকা খরচ হয়ে যাওয়াটা ঠিক না। কি বলিস? বাচ্চুর এই বক্তৃতা শুনে প্যালারাম মুগ্ধ হয়ে গেল। বাস্তবিক বাচ্চু বন্ধু হিসেবে কত ভালো। বাস্তবিক তার হৃদয় বলে একটা জিনিস আছে, সে স্বার্থপর নয়, পরের জন্য সে ভাবে। নিজের বন্ধুভাগকে প্যালারামের বুক ফুলে উঠল। তুই থামতে চাইলেও তোকে আমি থামতে দেব না, তুই ওই 8.5 টাকা দিতে চাইলেও আমি দিতে দেব না। অত্যন্ত জোর দিয়ে বাচ্চু বলতে লাগলো এবং বলতে বলতে রীতিমতো উত্তেজিত হয়ে উঠল। জগুয়ার কাছে আমি যখন ধারে খেয়েছি তখন সে ধার একদিন না একদিন আমি শোধ করবই, তার জন্য আর তারা কিসের? আমিও পালাচ্ছি না আর জগুয়াও মরছে না। আমরা বরঞ্চ সেখান থেকে আরো 15 মিনিট হেঁটে চাচার হোটেলে পৌঁছবো, আর ওই 8.5 টাকার খাবার সেখানে বসে খাবো। কি বলিস বেলা, সেটাই ঠিক নয় কি? চাচার হোটেলে পৌঁছতে পৌঁছতে দেখবি যে খিদে এখন শুধু চুই চুই করছে, তখন সেটা কিরকম দাউ দাউ করে জ্বলে উঠবে। দেখিস চাচা যখন ফাউল কাটলেট প্লেটে সাজিয়ে আনবে আর মোগলাই পরোটা আর ফাউল কারি দিয়ে যখন ধোয়া উঠবে, তখন তুই বলবি হ্যাঁ, বাচ্চুর একটা টেস্ট বলে জিনিস আছে। চাচার অদ্ভুত ক্ষমতা, মুনি ঋষির ধ্যান ভাঙাতে পারে সে। আর সবশেষে ডিমের পুডিং আর আইসক্রিম তো আছেই। চিনি একটু কম দেয় তা দিগ্গে, চায়ের জন্য যে চিনি থাকে তা একটু ছড়িয়ে দিলেই হবে। কি বলিস বেলা? বেলা রে, আমি আর থাকতে পারছি না, পা চালা। প্যালারাম পা চালাবে কি, আতঙ্কে পা দুটো পেটের ভেতর সিদিয়ে যেতে চায়। তবু পেন্টুলুন ধার করতে গেলে পেটের ভেতর পা সিদিয়ে গেলে চলবে কি করে? সেই ধার করা পেন্টুলুন পড়বে কোথায়? তাই বাচ্চুর সঙ্গে তাল রেখে তাকে পা চালাতেই হলো। চাচার দোকান পর্যন্ত প্রায় তাকে উড়িয়ে নিয়ে এলো বাচ্চু। জগুয়ার ফুলুরির দিকে চেয়েও দেখেনি। জগুয়ার তাকে উত্তর দেওয়া তো দূরের কথা। চাচার দোকানে একটা টেবিলের দুদিকে দুজনে বসে হাঁপতে লাগলো। আর সেই হাঁপাতে হাঁপাতেই বাচ্চু বলল, দুটো ফাউল কাটলেট, দুটো মোগলাই পরোটা, 1 প্লেট ফাউল কারি, মটন চপ নেবো নাকি রে পালা? কিসমিস টিসমিস দিয়ে বেড়ে বানায়, তা একটা মটন চপও দিও। আর পুডিং আর আইসক্রিম তো আছেই, আর গরম কফি। হ্যাঁ, কফিটা খুবই দরকার। কি বললেন, দুজনের মতো? না না, প্যালা পেট রোকা, ওকে একটা সোডা দিন বরঞ্চ। সোডার জল বড় উপকারী। বাইরনের সোডা দেবেন, আর সমস্ত খাবার আমার জন্যে। কি বলিস প্যালা, কিছু মনে করছিস না তো? আমি তো রোজ রোজ বলছি না খাওয়াতে, তোর তাড়াহুড়োতেই না খেয়ে বেরিয়ে আসতে হলো, নইলে কত আগেই তো বিমনদের বাড়িতে পৌঁছতে পারতাম।
তা ভাবিস না, আমি চটপট সেরে নিচ্ছি। আর বাস্তবিক আশ্চর্য, অল্প সময়ের মধ্যে বাচ্চু খাওয়া শেষ করলো। শুধু নেহাত ভালো লেগে যাওয়ার জন্য আরো দুটো ফাউল কাটলেট সে চেয়েছিল, এবং নতুন করে ফাউল কাটলেট ভাজতে চাচার দোকানের পাচকের একটু দেরি হয়েছিল। 10 টাকা 12 আনার বিল আর 4 আনা বকশিস দিয়ে প্যালারাম যখন বেরিয়ে এলো, তখন একবার তার ঘোরতর আগ্রহ হচ্ছিল দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে দৌড় দেবার। তার চাকরির দরকার নেই, তার ইন্টারভিউ এর দরকার নেই, তার প্যান্টুলুনের দরকার নেই, কিন্তু সে আগ্রহ দমন করে বারবার নিজেকে নিজে সে বলতে লাগলো, অধৈর্য হইও না, ধৈর্য হারালে পৃথিবীর কখনো কোনো বড় কাজ করতে পারবে না। এই তো প্রায় পৌঁছে গিয়েছো বলে। চাচার দোকান থেকে বেরিয়ে বাচ্চু বলল, আজকের সন্ধ্যাটা ভাই গ্র্যান্ড কাটলো, বুঝলি না, পেটে খিদে থাকলে কিচ্ছু ভালো লাগে না, এখন গ্র্যান্ড লাগছে ভাই। ওই মোড়ের দোকান থেকে 2 আনার মিঠে পান কিনে দে, আর 1 প্যাকেট গোলফ্লেক্স সিগারেট। প্যালারাম তখন মরিয়া হয়ে গেছে, বিনা বাক্য ব্যয়ে সে পান সিগারেট কিনে দিল। বাচ্চু বলল, চল ওই পার্কের বেঞ্চিটা একটু বসা যাক, সিগারেটটা শেষ করি। সিগারেটের এক টান দিয়ে বলল, বাস্তবিক তোর একটা প্যান্টের দরকার নাকি? কিন্তু বিমানের ছোট মামার প্যান্ট কি তোর হবে? অবশ্য বললেই হয়তো তিনি দিয়ে দেবেন, কিন্তু ভদ্রলোক যা বদরাগী আর চেয়ারাখানা যা পাক্কা 6 ফিট 6 ইঞ্চি, তার একটা প্যান্টের মধ্যে তোর মতো দুটো প্যালারাম ঢুকে যাবে। আমি বলি কি, ওখানে গিয়ে আর কাজ নেই, কাল বিকেলে বরঞ্চ আমার বাড়ি আসিস, তোকে ভজহরিদের বাড়িতে নিয়ে যাব। তার দাদা সামনের মাসে বিলেত যাবে, অনেক প্যান্ট ট্যান্ট করিয়েছে। গল্পগুলো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও।